রাষ্ট্রমন্ত্রী হয়তো এটা বিচার করবেন অথবা আমরা ঢাকা স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘেরাও দিব, এটা আমরা বিচার নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমি বর্তমান সরকারকে বলবো, এখন মানুষ আর আপনাদেরকে প্লেনে উঠে পালাতে দিবে না, আপনাদের ওই বঙ্গোপসাগরটা পালিয়ে যেতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি সহ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর নৃশংসভাবে হামলা করেছে ছাত্রদল। তারা আমাদেরকে মেরে আবারই বলে হলো এখানে অস্ত্র উদ্ধার হয়েছে, যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি এটা একটা স্টেক ছিল। রাষ্ট্রমন্ত্রী বলেন যে মধ্যযুগীয় কোনো হলো আইন চলবে না, কিন্তু মধ্যযুগীয় কায়দা হলো বর্বর হামলা চালানো যাবে, এটা তিনি অ্যাপ্রুভাল দিয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। জামাতের ভিতরে একটা সিন্ডিকেটের কারণে আমিরে জামাত কার্যত ফেসে গেছে। দর্শক, জামাতের অভ্যন্তরে তাদের নেতাদের একটা অংশ এই সিন্ডিকেটের সাথে জড়িত এবং এই সিন্ডিকেটের অপকর্মের দায় শেষ পর্যন্ত আমিরে জামাতের উপর আসে। অতএব জামাতের ভিতরে থাকা এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রথমে হচ্ছে যে এদের মুখোশ খুলে দিতে হবে, এদের বিরুদ্ধে বলতে হবে, লিখতে হবে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে আমিরে জামাতকে বাঁচানোর জন্যই লিখতে হবে, আমিরে জামাতকে ডিফেন্ড করার জন্যই লিখতে হবে। মনে রাখতে হবে যে এই মুহূর্তে জাতির আশা আকাঙ্ক্ষার একমাত্র প্রতীক আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, আমাদের আস্থার প্রতীক ডাক্তার শফিকুর রহমান। বিএনপি সরকার ব্যর্থ, তারা দেশ চালাতে পারছে না, তারা কোনো ফরেন ইনভেস্টমেন্ট আনতে পারছে না, কোনো লোন পাস করাতে পারছে না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, কিছুই পাচ্ছে না। দেশ যেভাবে চলছে ওটা সরকার বিহীন হলো ওইভাবে চলছে মনে হচ্ছে এরকম। যেমন 5 আগস্টের পর থেকে 3 দিন সরকার ছিল না, আমার তো মনে হয় যে তখন ওয়েবসাইটে ভালো চলেছে। বিএনপি কি করছে, তাদের অর্জনটাকে ফটকাবাজি ছাড়া, ফ্যামিলি কার্ডের নামে ফটকাবাজি ছাড়া কোনো অর্জন নেই। এই মুহূর্তে দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে এগিয়ে আসছেন ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলীয় নেতার অসাধারণ কার্যক্রমের কারণে, ভূমিকার কারণে বিএনপি কিছুটা লাইনে আছে। মার্কিন বলয় থেকে বের করে বিএনপিকে চায়নামুখী করার একটা চেষ্টা, ভারতের বলয় থেকে বের করার একটা চেষ্টা, নানান কিছু চেষ্টা ডাক্তার শফিকুর রহমান করছেন, আমরা দেখতে পাচ্ছি। তো এই জাতির আশাকাঙ্ক্ষার প্রতীক এই আমিরে জামাতকে যদি এখন বিতর্কিত করা হয়, তাকে যদি ফাঁসানো হয়, এটা পুরো জাতির জন্য ক্ষতিকর। আর জামাত ইসলামের কথা যদি বলি, জামাত ইসলামী ক্ষমতা রাজনীতি একটা ব্যর্থ দল, কারণ তাদের বয়স প্রায় 85 বছর, এখন পর্যন্ত ক্ষমতা আসতে পারেনি। এটা নিঃসন্দেহে ব্যর্থতা। রাজনীতি একটা থিওরি বলি, হ্যাঁ, একামতের দিন ইসলামী আন্দোলন হিসেবে জামাত সফল। জামাত ক্ষমতায় না এসেও ইসলামের অনেক কিছু কায়েম করতে পেরেছে বাংলাদেশে, এবং জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ছাত্র সংঘ, এরা লক্ষ কোটি তরুণকে পথ দেখিয়েছে, আশার আলো দেখিয়েছে এবং অন্ধকার থেকে আলোতে এনেছে, দিন শিখিয়েছে, আকীদা শিখিয়েছে, কোরআন শিখিয়েছে, সুন্নাহ শিখিয়েছে। এই দিক থেকে জামাত শতভাগ সফল। এবং এই জামাতের ছায়াতলে এসে অনেক মানুষ হয়তো জাহান্নামে যেত, আল্লাহ রাব্বুল আলামিন জামাত ইসলামের মাধ্যমে তাকে দিনের পথে এনেছেন এবং তিনি হয়তো জান্নাতে যাবেন। এই দিক থেকেও জামাত সফল হয়তো, কিন্তু জামাত এখন পর্যন্ত ক্ষমতা আসতে পারেনি, এদিক থেকে তার ব্যর্থ। সাধারণত আধুনিক যুগে অনেক রাজনৈতিক দলের একটা ভীষণ থাকে যে আমরা যদি 10 বছরের মতো বড় দল হয়ে উঠতে না পারি, অথবা 15 বছরের মধ্যে আমরা যদি ক্ষমতা আসতে না পারি, তাহলে আমাদের দল বিলুপ্ত করে দিব, তখন ভিন্ন চিন্তা করবো। হ্যাঁ, রাজনীতি এমনই, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এমনই হচ্ছে। কারণ এবি পার্টির একটা ভীষণ ছিল যে আমরা যদি 10 বছরের মধ্যে বড় দল হয়ে উঠতে না পারি, তাহলে দল বিলুপ্ত করে দেবো। এবি পার্টি হয়তো খুব দ্রুত যদি সফল না হতে পারে, তাহলে দল বিলুপ্ত করে এনসিপিতে নিজেদেরকে বিলীন করে দিতে পারে, দ্যাট কুড বি। এবং এনসিপিরও এরকম একটা ভীষণ আছে যে 10 বছরের মধ্যে ক্ষমতায় আসতে না পারলে রাজনীতি ছেড়ে দিব। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এমনই হচ্ছে, আপনি ক্ষমতার জন্য চেষ্টা করবেন, জনগণকে বারবার বলবেন যে আমাদের সাথে থাকুন, ভোট দেন, আপনি কোনোদিন ক্ষমতা আসতে না পারবেন না। 50 বছর হয়ে গেল, আপনার রাজনীতি করার দরকার নেই। এই জন্য ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে জামাতের কথা যদি বলি, জামাত এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি, এটা বিরাট ব্যর্থতা। ভাগ্য ভালো এরা ইসলামপন্থী জনতাকে নিয়ে রাজনীতি করে, যার ফলে তাদের আস্থা আছে। নইলে ক্ষমতার বারবার স্বপ্ন দেখিয়ে চেষ্টা করেন, পারেন, আপনি কিসের রাজনীতি করেন? আপনি বাদ দেন ক্ষমতা আসার চেষ্টা করেন। আপনি ইসলামী আন্দোলন একামতি দিনের প্ল্যাটফর্ম হিসেবে থাকেন, এখানে সফলতার কোনো মানদণ্ড নাই। আপনি আল্লাহর কথা বলবেন, একজন মানুষ যদি দিনের পথে আসে সারা দেয়, এটাই আপনার সফলতা। আপনি কোনোদিন ক্ষমতা যেতে পারলেন না, কিন্তু আপনি আল্লাহর বিধানগুলো মেনে চলতে পারলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে জান্নাত দিল, আপনি এতেই সফল। আপনি এটা হচ্ছে ইসলামী আন্দোলন একামতি দিনের মূল কথা। কিন্তু ক্ষমতা আসার রাজনীতি করলে আপনাকে ক্ষমতা আসতে হবে। তো জামাত নির্বাচন করে, ক্ষমতা আসতে চায়, কিন্তু পারে না, অত ব্যর্থ। এই ব্যর্থতা জামাতের কিছু আভ্যন্তরীণ পলিসির কারণেই বেসিক্যালি হয়েছিল। জামাতের যে সাংগঠনিক কাঠামো বা ইসলামী আন্দোলন এবং ডেমোক্রেটিক পলিটিক্সের মধ্যে সমন্বয় নিয়ে যে জটিলতা, এসব কারণে জামাত কখনো ক্ষমতা আসতে পারেনি। কিন্তু ডাক্তার শফিকুর রহমান এমন একজন ব্যক্তি, তিনি 85 বছরের নানান স্টিরিওটাইপস, নানান কনভেনশনাল মিস্টেক্স, এগুলো সব ভেঙে দিয়ে তিনি জামাতকে প্রায় ক্ষমতা নিয়ে এসেছেন। জামাতকে ডাক্তার শফিকুর রহমান তো ক্ষমতা নিয়ে গিয়েছিলেন। 85 বছরে জামাতের যেসব সংস্কার হয়নি, ডাক্তার শফিকুর রহমান সেই সংস্কারগুলো করেছেন, করে জামাতকে ক্ষমতা নিয়ে গেছে। মার্কিন ডিপ স্টেট জামাতকে ক্ষমতায় আসতে দেয়নি, জনগণ জামাতকে ভোট দিয়েছিল। তো ক্ষমতা যেতে না পারলে এখন প্রধান বিরোধী দল হয়েছে। প্রধান বিরোধী দল হওয়া মানে সামনের বার ক্ষমতা যাবে। এবং ডাক্তার শফিকুর রহমানের যে ক্যারিসমেটিক লিডারশিপ, জামাতের আমির হিসেবে তার যে ভূমিকা বা তার যে দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, ইসলামের অনেক বিষয়ে জামাত ইসলামের বিচ্যুতি হচ্ছে,
বাট ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে ডাক্তার শফিকুর রহমানের যে অ্যাপ্রোচ, তাতে তিনি আগামী নির্বাচন পর্যন্ত সুস্থ সবলভাবে আমিরের দায়িত্ব পালন করতে পারলে তিনি জামাত ইসলামীকে ক্ষমতা নিয়ে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করি। জামাতের ক্ষেত্রেও ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে জামাতের 85 বছর ইতিহাসে সবচেয়ে সফল আমির ডাক্তার শফিকুর রহমান। আমি কিন্তু সামগ্রিকভাবে সফল এটা বলছি না, এমনিতে ওভারঅল সফল অতীতের যারা তারা, এটা এখানেও এই জামাতের আমিরদের মধ্যে সফলতা ব্যর্থতার থিওরি ওইটা, খৈরুল উম্মতি উম্মতি করণী, খৈরুল কুরুনি করণী উম্মতি সুমাল্লাযিনা ইলুনহুম সুমাল্লাযিনা ইলুনহুম। এর মানে অতীতে যারা ছিল, অতীতের ধারাবাহিকতাই ভালো, প্রথম যারা ছিল তারা ভালো, তারপর আরেকটু খারাপ, তারপর আরেকটু খারাপ, এইভাবে চলে। বাস্তবতা এটাই। জামাতের মধ্যে দিনদারিতা, পরহেজগারিতা, আমানতদারিতা, মাওলানা মওদুদীর সময় ছিল সবচেয়ে বেস্ট, তারপরে মাওলানা আব্দুর রহিম গোলাম আজমের জামানায়, তারপরে নিজামী জামানায়, মকবুল আহমেদ জামানায়, এরপরে এখন ডাক্তার শফিকুর রহমান জামানায়। দিন যত সামনে যাবে এগুলো ঘাটতি হবে, কিন্তু ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে সবচেয়ে সফল ডাক্তার শফিকুর রহমান। এই শফিকুর রহমানকে যদি বিতর্কিত করা হয়, তাকে যদি ফাঁসানো হয়, তাহলে জামাতের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি মুখ থুবড়ে পড়বে, জীবনে আর ক্ষমতা যেতে পারবে না। তো জামাতের নেতৃবৃন্দের মধ্যে একটা অংশ তো ডেফিনেটলি ধান্দাবাজ আছে, তাদের কারণে ডাক্তার শফিকুর রহমান অলরেডি অনেকটা ফেসে গেছেন। কি সেটা? জামাতের ভিতরে একটা সিন্ডিকেট, আমির জামাতকে ভুলভাল বুঝি। আমির জামাত ডাক্তার মানুষ বা নানান ক্ষেত্রে যোগ্য মানুষ, কিন্তু পৃথিবীর কোনো মানুষই সবকিছু বোঝে না। ফরেন পলিসি এগুলো ডাক্তার শফিকুর রহমান এই বিষয়ে কোনো এক্সপার্ট নন, তিনি একজন রাজনীতিবিদ। এই বিষয়ে তার 5-7 জন উপদেষ্টা থাকা দরকার। পররাষ্ট্রনীতির বিষয়ে, মধ্যপ্রাচ্য বিষয়ক একজন, ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, সাউথ এশিয়া, ইউরোপ, এরকম আলাদা আলাদা উপদেষ্টা থাকা দরকার। আমি তো মনে করি ফরেন পলিসি এতটা জটিল বিষয়, এখন ফরেন পলিসি ছাত্র হিসেবে আমি এটাই বলতে পারি। তা আমির জামাতকে ভুলভাল বুঝিয়ে জামাতের ভিতরে একটা সিন্ডিকেট, এবং আমাকে কেউ বলেছে যে টাকা পয়সাও খেয়েছে। মাহমুদুল হাসান নামের একজন ভুয়া পিএইচডি ভুয়া প্রফেসর এক বাটপারকে আমির জামাতের উপদেষ্টা নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছে, এবং তাকে উপদেষ্টা নিয়োগ দিয়ে আমির জামাত কার্যত ফেসে গেছে। কারণ সেই উপদেষ্টার বহুত আকাম, তার জালিয়াতি এখন আলোচনায় আসছে, এবং এখন এই যে কালবেলা একটা রিপোর্ট করেছে জামাত আমিরের জালিয়াত উপদেষ্টা, এবং জামাত ইসলামীর ইহসান জুবায়ের এটার প্রতিবাদ জানিয়ে বিবৃতিও দিয়েছেন। মানুষের আবেগ বুঝতে হবে, ইমোশন বুঝতে হবে। দেখেন, আমরা যারা সিনেমার পরিচালক, বিশেষ করে আমি নিজের কথা বলতে পারি, আমি সব ধরনের ছবি দেখতাম। দেখার পিছনে কারণ, কোথায় কোথায় মানুষ হাততালি দেয়, কোথায় কান্না করে, এই ইমোশনগুলা বোঝার জন্য। আমি কখনো ডিসিতে ছবি দেখতাম না, একদম ফ্রন্ট ক্লাসে সামনে, কারণ অরিজিনাল পাবলিক তারা, যারা ডিসিতে বসে থাকে তারা না হাততালি দিতে দ্বিধাবোধ করে, কান্দে, হ্যাঁ লুকায়া কান্দে, রুমালে মুখ মোছে, টিস্যুতে মুখ মোছে, মানে মুখ মানে চোখ মোছে। কিন্তু যারা ফ্রন্ট ক্লাসে একদম সামনে, তারা ভাই পাটা তুইলা বৈশা নিজের আবেগটা প্রকাশ করে। আর এই আবেগটা যদি আপনি ক্যাচ করতে পারেন, এ ম্যান উইথ আইডিয়া, তাহলে আপনি একজন ভালো পরিচালক হইতে পারবেন। আর কি হইতে পারবেন? দেশের একজন বড় নেতা হইতে পারবেন, যদি মানুষের এই ইমোশনটা আপনি বুঝতে পারেন। কেন এই কথাগুলো বললাম? একটা ভিডিও দেখাবো, হ্যাঁ একটা ভিডিও দেখাবো, দেখায় বাকি কথাগুলো বলি। আজকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে কাগজটা দিয়েছে তাতে আমি 164 এর যে ভাষাটা দেখেছি, এই যে 164 এর কথা বললো, এটা কিন্তু আইনের কথা। উনি কিন্তু পুরাটাই আইনের একটা বই, হ্যাঁ উনি নিজে একটা আইনের লাইব্রেরি, কিন্তু ওনার টোটাল ব্রেনের ভিতরে আইন এমন ভাবে আছে, একদম মুখস্থ। ওনার কাছে 10টা উকিল বসায় দেন, হার মাইনা যাবে, আইন ছাড়া কোনো কথা বলে না। কিন্তু এই টাইমে, এটা কিন্তু অন্য একটা টাইম। কি টাইম যাচ্ছে এখন? প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের মনে মনে রামিসা রামিসা, হ্যাঁ ভাই, মানুষের ভিতরে না একটা ব্যথা হইয়া, যন্ত্রণা হইয়া, মানুষের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস আসতেছে। মানুষ বিচার চায়। যে মুহূর্তে মানুষ বিচার চায়, সেই মুহূর্তে আবার যদি ওই আইনের বই পইরা পইরা কথা বলে, তাহলে মানুষের কাছে শুনতে ভালো লাগবে না। হ্যাঁ স্যার, আমি আবার শুনাই, দেখেন উনি এই জায়গাটায় কিভাবে কথা বলতেছে। না আমার কাছে আজকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে যে কাগজটা দিয়েছে তাতে আমি 164 এর যে ভাষাটা দেখেছি, 164 স্টেটমেন্টের এই দুইবার বললো। মূল আসামি তার যে সহযোগী আসামি তার স্ত্রীকে সহ এখানে যে স্টেটমেন্টটা দিয়েছে, তাতে করে অন দ্য বেসিস অফ দিস 164 স্টেটমেন্ট দেখছেন, মূল বক্তব্যে যাচ্ছে না, কিন্তু একটু ইনিয়ে বিনিয়ে আইন দিয়ে কথা বলতেছে। কিন্তু মানুষ কি শুনতে চায়? এই ইমোশনটা আপনি ক্যাচ করবেন না স্যার, এটা কোনো কথা? আপনি তো সরাসরি বইলা ফেলাইবেন যে আমাদের আইনমন্ত্রী বলছে তো 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে, বইলা দিছে। সেই কথাটা বলতে পারতেন, সেটা না বইলা আপনি যেভাবে কথা বলতেছেন, এগুলা মানুষের কাছে ভালো বার্তা যায় না স্যার। দেখেন এই মুহূর্তে ওনার হাসিটা দেওয়া ঠিক হয়েছে? আপনারা বলেন। এই যে উনি একটু হাসলো, কিন্তু এটা কোনো ঠিক কাজ করলো? প্রশ্ন করছে, গুরু গম্ভীর থাকতে হবে তো, মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে তো। এই যে দেখেন উনি হাসতেছে। আমরা এখন মধ্যযুগে, এই যে আমরা আধুনিক যুগে, আমরা এখন মধ্যযুগে না। এই হাসির পরেই উনার কথাটা, আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন এই যে স্যার আপনি বললেন আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে।
এই মধ্যযুগ বলতে এখানে কিন্তু আপনি একটা মার্কাস খেলছেন স্যার, হ্যাঁ, একটুখানি রাজনীতি করছেন। কারণ আপনি বুঝাইতে চাইতেছেন যারা বলতেছে 7 দিনের মধ্যে ওরে ঝুলাইতে হবে, এই বিচার করতে হবে, তারা মধ্যযুগীয় ওই বায়নাটা ধরছে আপনার কাছে। এটা কোনো মামুর বাড়ির আবদার না। মধ্যযুগীয় কথাটা আপনি বলার পিছনে একটা দলকে ইঙ্গিত করছেন। দল বলতে আমি বুঝাইতেছি ওই যে ইসলামিক মাইন্ডের যারা, তারাই কিন্তু চাইতেছে এই তাড়াহুড়া কইরা বিচারটা। এইটাই তো বুঝাইতে চাইছেন আপনি, নাহলে এই কথাটা কেন বলবেন? আর মধ্যযুগীয় বলতে কি, এটা তো কোরআনের আইন। কোরআন কোনোদিনই পুরাতন হয় না। কোরআন সব দিনই, প্রত্যেক দিনই নতুন। হ্যাঁ, আল কোরআন প্রত্যেক দিনই নতুন। আল কোরআনে যেটা লেখা আছে সেটা মধ্যযুগীয় হইতে পারে না। এটা একদম লেটেস্ট ভার্সন। এটা আপনাকে মাথায় রাখতে হবে স্যার। এখানে আপনি কথা বলতে যায় ওই মাগুরা বলতেছিলেন, আসিয়ার নামটা আপনি ভুলে গেছেন। আপনি নিজের মুখে আসিয়ার নামটা আনতে পারেন নাই। আমি মিথ্যা বলতেছি না। এই যে দেখেন, সমাজে এখন কোনো ঘটনা ঘটলো সেজন্য একটা চটজলদি করে আইন প্রণয়ন করে ফেলা এবং কোনো আদালত সৃষ্টি করে ফেলা, এগুলো ইমোশনালি করা যায় না। এটা বৃহত্তর ক্যানভাসে দেখতে হয়। যেমন মাগুরাতে না কোথায় একটা ঘটনা সংঘটিত হয়েছিল, এই যে দেখছেন মাগুরার কথা বলতেছে, মানে উনি আসিয়ার নামটা ভুলে গেছে। বুঝতে পারছেন কেন ভুলে গেছে? 1 বছর হয়ে গেছে, এই জন্য ভুলে গেছে। আমরাও কিন্তু আসিয়ার নাম ভুলে গেছি। ওর মা বাবারও কিন্তু ওই ব্যথা সয়ে গেছে ভাই। সন্তান হারাইবার ব্যথা মানুষ সয়ে যায়। এটা আল্লাহ পাকি এই ক্ষমতাটা মা বাবার উপরে দিয়ে দেয়, মা বাবার ভিতরে এই ক্ষমতাটা দিয়ে দেয়, নাহলে মানুষ পাগল হয়ে যেত সন্তান হারায়া। দেখেন ওই 1 বছর আগের ঘটনা, উনি নিজেও ভুলে গেছে আসিয়ার কথা, মাগুরার দিকে ইঙ্গিত করতেছে। ঠিক তেমনি ভাই এই যে ঘটনাটা, তার বাবা তো বলছেই যে 15 দিন পর সবাই ভুলে যাবে, যার জন্য আমি বিচার চাই না। কতখানি অনাস্থা থাকতে পারলে রাষ্ট্রের প্রতি একটা মানুষ তার সন্তান হারাইবার বিচার চায় না? চিন্তা করা যায়? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি নিজে একবার চিন্তা করেন, একটুখানি ভাইবা দেখেন। আপনি যদি এখানে ইনায় বিনায় আইন না দেখায়া সরাসরি বইলা ফেলাইতেন, এই যে 7 দিন সময় দিছে আমাদের আইন মন্ত্রী, 7 দিন পর তো ঈদ, হ্যাঁ 7 দিন পর তো ঈদ, ওই ঈদের সময় ওই তদন্ত রিপোর্ট দিবেন কেন? এটা 3 দিনের মধ্যে দিয়ে দিব। আমি স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছি 3 দিনের মধ্যে পাবেন। এবং আপনি যদি থানায় এখন বলেন রাত দিন 24 ঘন্টা কাজ করে 3 দিনের মধ্যে রিপোর্ট দাও, এই চার্জশিট দাও, তাহলে তো আপনি হিরো হয়ে যান, তাই না স্যার? আপনি পুরাটাই হিরো হয়ে যান। এই দেশের মানুষ আপনাকে বুকে টাইনা নিত। আপনি মানুষের ইমোশনটা বুঝতেছেন না, যার জন্য আপনি আপনার ভক্তকুল হারাইতেছেন। আপনি কমেন্ট বক্সে যান স্যার, আপনি দেখবেন আপনার কথাবার্তার নিচে যারা কমেন্ট করে এগুলা গুরুত্ব সহকারে নিতে হবে। হয়তো অনেকেই বলবে বট বাহিনী এগুলো আইসা করে, কিন্তু আমার প্রশ্ন, আপনার বাহিনী কই? বট বাহিনী যদি 1000 হয়, আপনারা 2000 কমেন্ট করেন পক্ষে, তাইলে তো দেখা যাবে যে না আপনার পক্ষে লোক আছে। যার জন্য যুক্তি দিয়া সবকিছু বুঝতে হবে। এই মুহূর্তে যে রামিসার ব্যথাটা শুধু তার মা বাবা না, প্রত্যেকটা মানুষ অনুভব করতেছে। 3 দিনের মধ্যে দৃশ্যমান যদি কিছু দেখাইতে পারতেন, মানুষের ভালোবাসা নিশ্চয়ই পাইতেন। কিন্তু মানুষ ধীরে ধীরে এটা ভুলে যাবে তো? এমন তো না শিশুর উপরে অত্যাচার করাতে কারো ফাঁসি হয় নাই, নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেই খবরটা আমরা রাখি নাই, আমাদেরকে দেওয়া হয় নাই, ভুলে গেছি আমরা। আর এই ভুলা যাই দেখাই কিন্তু আইনকে ভয় পাই না। হ্যাঁ, মানুষ ভুলা যায় তো, ভুলে গেলে আর আইনকে ভয় পাবে কেন? কোন আমলে কাটাকে কোথায় কি করছিল, আজকে তার ফাঁসি হয়েছে, ওইটা মানুষের ভিতরে না ইমোশন কাজ করে না। ইমোশনটা কখন কাজ করে? এই যে সঙ্গে সঙ্গে যদি বিচারটা করতে পারেন, যেভাবে এই যে মিডল ইস্টের মধ্যে করে, 2 থেকে 3 দিনের মধ্যে কইরা ফেলায়, অনেক সময় 3 ঘন্টার মধ্যে কইরা ফেলায়, জনগণের সামনে আইসা দাবাস করে মাইরা দেয় এবং ঝুলায় রাখে ভাই, রাস্তার মধ্যে ঝুলায় রাখে, মিডিয়াকে দেখার জন্য, মানুষকে দেখার জন্য, মানুষের মনে ভয় ঢুকাইবার জন্য। আবার আপনি এটাও যুক্তি দিয়ে বলতে পারেন ওইখানে কি ওই কাজটা হয় না? নিশ্চয়ই হয়, কিন্তু দেখবেন কত ভাগ হয়, 100-র মধ্যে 2-3টা ঘটনা হয়। আর আমাদের এখানে গত 10 বছরের ইতিহাসটাই না আনেন, দেখবেন প্রত্যেক বছরের পর প্রত্যেক বছরই বাড়ছে। আগের বছর একটু কম ছিল, এরপর আবার বাড়ছে। গতকালকে আবার একটা ঘটনা দেখলাম, বনশ্রীতে মাদ্রাসার মধ্যে একজনকে ঝুলাই দিছে, ওই যে বাথরুমের মধ্যে নিয়ে। পরে দেখা গেছে তার সাথে অপকর্ম করা হয়েছে। কে করছে? সিনিয়র আরেকটা ছাত্র, মাদ্রাসার সিনিয়র আরেকটা ছাত্র। এরই আগে, সবচেয়ে আগে ওই মধ্যযুগীয় স্টাইলে একটা বিচার কইরা ফেলান, মানুষের মধ্যে ভয় ঢুকায় দেন। আইনের ভয় ঢুকে গেলে মানুষ সঠিক পথে আসতে বাধ্য। দেখেন না এই যে AI ক্যামেরার জন্য রাস্তায় কিভাবে সবাই ভদ্র হয়ে গেছে। কেউ কি আর আইন ভাঙে? আইন ভাঙতে এখন ভয় পায়। কেউ কিন্তু আইন ভাঙে না, কারণ ওই AI ক্যামেরা ঘুষ খায় না, ওরে ঘুষ দেওয়ার কোনো রাস্তা নাই, ম্যানেজ করার কোনো রাস্তা নাই। তার মানে কি আইনকে মানুষ ভয় পায়, ওই ভয়টা ঢুকাইতে হবে। অন্তত এই শিশু নির্যাতনের একটা কেস হলো এরকম মধ্যযুগীয় বিচার করে ফেলান, এটা কোনো ব্যাপার। সংসদে ইমার্জেন্সি সবাইকে ডাকেন, ডাইকা আইন পাস করেন, আইন পাস করে ম্যাক্সিমাম 90 দিন সময় নেন, 90 দিনের মধ্যে একটা ইমোশন কাজ করবে। কিন্তু সেটা যদি আবার 9 মাস হয়ে যায়, তাহলে মানুষ ভুইলা যাবে ভাই। যার জন্য ওই মধ্যযুগীয় না হোক, অন্তত তার কাছাকাছি যায় একটা বিচার করে মানুষের মনের ভিতরে ভয় ঢুকাইয়া দেন। আইনকে কেউ ভয় পাইতে চায় না। খেয়াল করে দেখেন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেছে মাথা উঁচু কইরা আমি আসতেছি। আবার ওই যে হাসান মাহমুদ, সে কিন্তু বলতেছে 2 কোটি মানুষ এই এয়ারপোর্টে যাবে তাকে আনতে, মানে শেখ হাসিনাকে আনতে। 2 কোটি কথাটা এর আগেও আমি একবার শুনছি। কার মুখে জানেন? আনিস আলমগীরের মুখে। ও বলতেছিল 2 কোটি মানুষকে বাইরে রাখা এটা কেমন নির্বাচন? এই নির্বাচন কি মাইনা নেওয়া যায়? 2 কোটি মানুষকে বাইরে রাখা। ওই হাসান মাহমুদও বলে 2 কোটি। মিলটা পাইছেন? আরো মিল দেখেন। কয়েকদিন আগে এই যে সাকিব আল হাসান কিছু কথা বললো একটি পত্রিকায়, প্রথম আলোতে, এরপরে মুখ খুললো কে? মাশরাফি।
এরপরেই শুরু হলো এই টক শোতে আনিস আলমগীর, শাওন এবং মঞ্জুর পান্না এবং অনেক কামাল সাহেব, সিনিয়র জুনিয়র অনেক সাংবাদিক সবাই বয়ান তৈরি করা শুরু করলো এই আওয়ামী লীগের জন্য। এরপরেই দেখেন ওইখান থেকে আওয়াজ আসলো, আমি মাথা উঁচু করে আসতেছি। ব্যাপারটার মিল পাইছেন? একটা যোগসূত্র আছে না, এখানে বয়ান তৈরি করা হচ্ছে, ওর মধ্যে উনিয়াবাদ তৈরি হয়ে গেছে এবং ওনাদের যে পলাতক মন্ত্রীগুলা তাই স্যুট পইরা বক্তব্য রাখতেছে যে আমরা একসঙ্গে ঢুইকা যাবো। আমার দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।